আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নির্বাচনে বিএনপি জিতে গেছে, এটা আপনারা সবাই জানেন। বিএনপির এই জয় জামাতও মেনে নিয়েছে, কারণ বিএনপির সঙ্গে জামাতের ভোট প্রাপ্তি অথবা আসন প্রাপ্তির পার্থক্য এত বেশি, না মেনে আসলে তেমন কিছু করার নেই। বিএনপি এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, মানে তারা 200-রও বেশি আসন পেয়েছে। এই 200-র বেশি আসন পাওয়ার অর্থ হলো বিএনপির হাতে এখন অগাধ ক্ষমতা। এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটাকে আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করি না। আমি করি না এই কারণে যে এর মাধ্যমে তারা যে কোনো কিছু করতে পারবে, সংবিধান ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবে। এবং এই নিরঙ্কুশ ক্ষমতা গণতন্ত্রকে কতটুকু শক্তিশালী করে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। নিরঙ্কুশ ক্ষমতা কোনো একটা পার্টিকে অথবা পার্টির লিডারকে এক ধরনের অহংকারী করে তুলতে পারে বলে আমার মত। এটা আমি এভাবে ভাবি এবং এই জন্য আমি বলে থাকি যে সরকার যদি খুব শক্তিশালী হয় তাহলে সেক্ষেত্রে গণতন্ত্রের দুর্বল হওয়ার একটা আশঙ্কা থাকে, আর যদি বিরোধী দল শক্তিশালী হয় তাহলে গণতন্ত্র সবল হওয়ার একটা সম্ভাবনা থাকে। সে বিচারে বিএনপির এই নিরঙ্কুশ যে সংখ্যাগরিষ্ঠতা, এটা আমাকে একটু হলেও আমাকে শঙ্কিত করে। আমি খুব সতর্কভাবে বিএনপির দিকে তাকাবো এই কারণে। বিপরীত দিকে জামায়াত আসন সংখ্যা কম পেলেও আমার ধারণা 2-1 দিনের মধ্যে প্রকাশিত হবে জামাতের মোট ভোট কত শতাংশ তারা পেয়েছে, এবং আমার ধারণা জামাত এবার প্রচুর ভোট পেয়েছে। সেটা কিন্তু জামাতের শক্তিমত্তারই একটা পরিচয় বহন করবে। এগুলো নিয়ে আমি ডিটেল পরে আলাপ করব, আরও তো সময় আছে, আগামীতে আলাপ করতেই হবে। আজকে যে জিনিসটা নিয়ে আলাপ করতে চাই যে নির্বাচনে কিছু খুবই আলোচিত প্রার্থী, তাদের কি অবস্থা হলো, কে কে জিতলেন, কে কে জিতলেন না, প্রধান পার্টিগুলোর কি অবস্থা হলো, ফাঁপানো বেলুনের মতো কারা কারা ছিলেন, এগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই আজকে। বিএনপি, জামায়াতে ইসলাম এবং এনসিপি প্রমাণিত হয়েছে এই তিনটাই হচ্ছে দেশের প্রধান তিনটা দল। জাতীয় পার্টি কালের গর্ভে হারিয়ে গেছে। জাতীয় পার্টির কোনো একজন নেতা জিততে পারেননি নির্বাচনে, এবং ইন্টারেস্টিং হলো এদের মধ্যে কেউ দ্বিতীয় স্থানেও আসতে পারেননি। জেনারেল এরশাদের হাতে গড়া দল অথবা অনেক সময় রংপুরের আঞ্চলিক দল হিসেবে পরিচিত সেই দল রংপুরেও কোনো একটা আসনে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেনি। দলের চেয়ারম্যান GM কাদের, দলের মহাসচিব পাটোয়ারি সাহেব, এদের ভরাডুবি ঘটেছে। এদের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে এটা হয়তো সময় বলে দেবে, কিন্তু আমি মনে করি জাতীয় পার্টির এই নেতৃত্বের মাধ্যমে এই পার্টিকে টেনে তোলা সম্ভব হবে না। জাতীয় পার্টির আসলে এক ধরনের স্বাভাবিক মৃত্যুই হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। জামাতে ইসলামের কথা বলি। জামাতে ইসলাম অনেক ভালো করেছে, আগেই বলেছি, কিন্তু জামাতে ইসলামের খুব গুরুত্বপূর্ণ দুজন নেতা। জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার সাহেব, উনি হেরে গেছেন ওনাদের আরেকজন কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আজাদ। কিন্তু ওনাদের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বসে জিতেছেন। একই রকম আমি বরং বলবো সেই বিচারে জামাতের সঙ্গে জোট করে লাভবান হয়েছে এনসিপির বেশ কয়েকজন নেতা কিন্তু এই নির্বাচনে বিজয়ী হয়েছে। আলোচিতদের মধ্যে ওনাদের যে আহ্বায়ক ছিল যে নাহিদ ইসলাম, উনি জিতেছেন, হাসনাত আবদুল্লাহ জিতেছেন, কিন্তু আব্দুল হান্নান মাসুদ জিতেছেন, এবং ওদের যিনি মহাসচিব ছিলেন তিনিও জিতেছেন। কিন্তু ওদের আলোচিত আরেকজন নেতা সার্জিস আলম তিনি পরাজিত হয়েছেন। জামাতে ইসলামের ক্ষেত্রে একটা বিষয় আমি খুব ইন্টারেস্টিং মনে করেছি, সেটা হলো বাগেরহাট থেকে ওনাদের একজন প্রার্থী ছিল, ওনাদের হিন্দু অধ্যুষিত এলাকায় একজন প্রার্থী ওনারা দিয়েছিলেন কৃষ্ণনন্দী কিন্তু হেরে গেছেন। এই কৃষ্ণনন্দী যে আসন থেকে নির্বাচন করেছিলেন, এই আসনটাতে ওই এলাকায় হিন্দুদের একটা সংখ্যাগরিষ্ঠতা আছে। ওখানে সাধারণত আওয়ামী লীগের আগে পাশ করতো এবং সবসময় অথবা স্বতন্ত্র পাশ করতো। এলাকায় সবসময় হিন্দুরাই পাশ করতো, কোনো একজন হিন্দু প্রার্থী সাধারণত পাশ করতো।
হয়তো সেই আসনটা পাওয়ার জন্য মরিয়া হয়ে জামাতে ইসলাম এখানে কৃষ্ণনন্দীকে নমিনেশন দিয়েছিলেন, কিন্তু কৃষ্ণনন্দী বিএনপির আমির এজাজ খানের কাছে হেরে গেছেন। এই বিষয়টা থেকে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, এবং আমি আরও কয়েকটা জায়গা থেকে আমি হয়তো সুনির্দিষ্টভাবে উদাহরণ এখন দিতে চাই না, কিন্তু আমার যেটা অবজারভেশন সেটা হলো এবার হিন্দু ভোটাররা সম্পূর্ণভাবে বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপি যেহেতু বিশাল জয় হয়েছে, এই জয়ের পেছনে আমি যদি একটা নির্বাচনে জিততে গেলে না কিছু পকেট লাগে, ওই পকেটগুলি দিয়ে কিন্তু নির্বাচনে আলাদা একটা হিসাব আছে, এটা আমি আপনি খুব সহজে বুঝবো না, আমি নিজেও অত ভালো বুঝি না, কিন্তু আমি এটুকু জানি যে নির্বাচনে কিছু পকেট থাকে, ওই পকেট ভোটগুলো একত্রে পেতে হয়। এবার বিএনপির জন্য দুটো পকেট খুব শক্তভাবে কাজ করেছে। একটা হচ্ছে হিন্দু ভোটের পকেট, হিন্দু ভোটাররা আমার জানা মতে সবাই বিএনপিকে ভোট দিয়েছে। আরেকটা হলো নারী পকেট, নারীরা বিএনপিকে ভোট দিয়েছে। নারীদের মধ্যে জামাতে ইসলাম অনেক কাজ করেছেন, কোনো সন্দেহ নাই। নারীদের মধ্যে জামাতের প্রতি এক ধরনের আগ্রহ ছিল, কিন্তু জামাত কিছু কিছু ক্ষেত্রে আমার ধারণা বাড়াবাড়ি করে ফেলেছিল। এই বেহেশতের টিকিট দেওয়া, মাকে সন্তানের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করানো, অথবা হিজাব নিয়ে আলোচনা। সর্বশেষ সাতক্ষীরার এক নেতা উনি বলে বসলেন যে মাহারাম ছাড়া নারীরা কাজেও যেতে পারবে না। এটা একদম ড্যামেজিং হয়ে গেছে আমি মনে করি সারা দেশে। শফিকুর রহমান সাহেবের নারীর কর্মঘণ্টাকে কমিয়ে আনার কথা বলা, এগুলো নারীদেরকে আসলে আর আগ্রহী করে তুলেনি জামাতের প্রতি। মেয়েদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলে শিবিরের যে জয় ছিল, সেই জয়ের ফর্মুলা কিন্তু এখানে আর খাটেনি। এবং হিন্দু ভোটাররা বরাবরই সাধারণত মনে করা হয় তারা আওয়ামী লীগকে ভোট দেয়, কিন্তু এবার যেহেতু আওয়ামী লীগ রাজনীতিতে নেই, এ কারণে কিনা জানি না, তবে আমার ধারণা তারা তাদের দল পরিবর্তন করেছে। আগামীতে আওয়ামী লীগ আসলেও ক্ষমতায়, আওয়ামী লীগ যদি কোনো রাজনীতিতেও আসে, ক্ষমতা আসা দূরে থাক, আমার ধারণা হিন্দু ভোট যে এই যে বিএনপিতে এলো, এটা খুব শিগগিরই আবার এখান থেকে শিফট হবে এরকমটা আমি আসলে মনে করি না। মুক্তিযুদ্ধ ইস্যু নিয়ে বলি, জামাতের পরাজয়ের পেছনে কিন্তু এই মুক্তিযুদ্ধ ইস্যুটা একটা বড় ঘটনা। মুক্তিযুদ্ধ ইস্যু নিয়ে কিন্তু নানা ধরনের ঘটনা ঘটেছে, এবং এই ঘটনাগুলো আমি মনে করি এবারে নির্বাচনে সবচেয়ে আলোচিত যে দুটো বিজয় ছিল আমার বিবেচনায় এই দুজনই ছিল। একটা হলো ব্রাহ্মণবাড়িয়া স্বতন্ত্র প্রার্থী ছিলেন রুমিন ফারহানা, বিএনপি থেকে বহিষ্কৃত। আরেকজন অ্যাডভোকেট ফজলুর রহমান, সাবেক ছাত্রনেতা, এবং মুক্তিযুদ্ধ নিয়ে ওনার যে দৃঢ় অবস্থান ছিল পুরোটা সময়, এই দুটো কিন্তু খুবই আলোচিত ছিল আমার ধারণা। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া প্রার্থী ছিলেন, কিন্তু সেখানে উনি সারা সময় বিগত বছরগুলোতে আমরা দেখেছি যিনি বিএনপির হয়ে রাজনীতি করেছেন, বিএনপির হয়ে কথা বলেছেন, টকশোতে ছিলেন, এবং সংসদে উনি বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে বেশ আলোড়ন তুলেছেন। সেই রুমিন ফারহানাকে কিন্তু এবার বিএনপি মনোনয়ন দেয়নি, না দিয়ে সেখানে তাদের জোটের একজন প্রার্থীকে দিয়েছিল, জুনায়েদ হাবিবকে। রুমিন ফারহানা স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন, এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করেও উনি এখানে বিশাল ব্যবধানে, প্রায় 38,000 ভোটের ব্যবধানে উনি বিজয়ী হয়েছেন। বাংলাদেশে মানে স্বতন্ত্র হিসাবে কোনো নারীর এই নির্বাচনে এটি একমাত্র বিজয়। আর বিপরীত দিকে দেখেন, শেখ হাসিনার পতনের পর মুক্তিযুদ্ধ ইস্যুতে যে রাজনীতিবিদ শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, একসময়কার বিশাল ছাত্রনেতা। উনি বিএনপির নেতা ছিলেন, এবং ওনার মুক্তিযুদ্ধ বিষয়ক মুক্তিযুদ্ধের ব্যাপারে ওনার যে অটল অবস্থান, এই অবস্থানের পক্ষে থাকতে যেয়ে উনি অনেক সময় রাজাকার এবং আলবদর, রাজাকার, জামায়াতদের নিয়ে নানা ধরনের কথাবার্তা বলেছেন, শব্দ উচ্চারণ করেছেন, যা মাঝে মাঝে বিতর্কও তৈরি করেছিল, এবং এই বিতর্কের কারণে এক পর্যায়ে দল তার পদও স্থগিত করেছিল। কিন্তু তাকে গ্রেপ্তারের দাবিতে সেগুনবাগিচা তার বাড়ির সামনে অশ্লীল সব স্লোগানও দিয়েছিল কিছু তরুণী। এরকম বেকায়দা অবস্থা থাকার পরও উনি ওনার এলাকায় প্রায় 72,000 ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন। আমি মনে করি এই দুটো বিজয় এই নির্বাচনে অত্যন্ত বড় ঘটনা। কিছু
প্রার্থীর পরাজয় আমাকে একটু হতাশ করেছে। এটা স্বাভাবিক ছিল এই পরাজয়গুলো, তবু এই লোকগুলিকে আমি সংসদে দেখতে চেয়েছিলাম। তার মধ্যে একজন হচ্ছেন এনসিপি থেকে পদত্যাগ করা, মানে এনসিপি জামাতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কারণে এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন ডাক্তার তাসনিম জারা। তার প্রচারণার স্টাইল, তার কথাবার্তা এবং তার নির্বাচনী অবস্থানে স্থির হয়ে থাকতে পারাটা আমাকে মুগ্ধ করেছিল। আমি ভাবিনি, কারণ ওখানে আবার বিএনপি যিনি প্রার্থী ছিলেন হাবিবুর রশিদ, উনিও এলাকায় খুবই জনপ্রিয়, কাজে আমি এমনটি কখনো ভাবিনি যে তাসনিম জারা জিতে যাবেন। কিন্তু উনি তেমন একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি, এটা আমাকে একটু হতাশ করেছে। তবে আমার মনে হয় তাসনিম জারা ভবিষ্যতে যদি রাজনীতিতে থাকেন উনি ভালো করবেন, আমার ধারণা। আরেকজন প্রার্থী উনি হেরে গেছেন, কিন্তু উনিও আলোচনায় ছিলেন। তিনি হলেন মিস্টার পাটোয়ারি। ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি ছিলেন মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী, এবং উনি প্রতিদিনই নানা রকম আপত্তিকর কথাবার্তা, উত্তেজক কথাবার্তা বলে আলোচনায় থাকতেন। তবে আমার কাছে এটা খুব অবাক লেগেছে, উনি কিন্তু বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন মির্জা আব্বাসের বিরুদ্ধে। আমার মনে হয় মির্জা আব্বাসের রাজনীতি তার দীর্ঘদিন থাকা না থাকা নিয়ে উনি এখন নিজে চিন্তা করতে পারেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন প্রার্থীর কাছে ওনাকে এরকম নাজেহাল হওয়াটা ভোটে অন্ততপক্ষে এটা আমাকে একটু হলেও অবাক করেছে। খেলাফত মজলিসের নেতা, বহুল আলোচিত বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হক, তিনি হেরে গেছেন। তিনি হেরে গেছেন ববি হাজ্জাজের কাছে মোহাম্মদপুর এলাকায়। ববি হাজ্জাজ কিন্তু মোহাম্মদপুর এলাকার লোক নন, উনি এখানে থাকতেন আমি যাই না, আমার ধারণা উনি গুলশান এলাকায় থাকেন। কিন্তু উনি এখানে তরুণদের মধ্যে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে উনি মামুনুল হককে হারাতে পেরেছেন। আমার কাছে আরেকটা খুব মজা লেগেছে, সেটা আমি বলি। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, উনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। ওনার বিরুদ্ধে বিএনপির একজন বিদ্রোহী শক্ত ক্যান্ডিডেট ছিল, তারপর উনি জিতেছেন। আরেকজন এই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, উনি ঝিনাইদহে নির্বাচন করেছেন এবং উনি ধানের শীষ পাওয়ার জন্য গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তারপরেও সেখানে নির্বাচন করতে গিয়ে উনি জেতার জোরে থাক উনি ৩য় স্থান অধিকার করেছেন। বিএনপি জোটের আরেকটা আলোচিত প্রার্থী জুনায়েদ সাকি, উনি কিন্তু দল ত্যাগ করেনি, উনি ওনার পার্টিতে ছিল। উনি ওনার মাথাল মার্কা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন থেকে কিন্তু ঠিকই জিতে এসেছেন। আরেকটা ইন্টারেস্টিং ফিচার হলো যে এবি পার্টির দুজন আলোচিত লোক, তারা মোটামুটি আলোচনার টেবিলে ঝড় তুলতেন, টকশোতে খুব আলোচিত ছিলেন। ওনাদের সাধারণ সম্পাদক যিনি, উনি তো নানা রকম কথাবার্তা বলে আপনার সেনানিবাস উড়িয়ে দিবেন, গুড়িয়ে দিবেন, এগুলি বলে বেশ আলোচনা ছিলেন। ব্যারিস্টার ফুয়াদ, এই ব্যারিস্টার ফুয়াদ বরিশাল এলাকায় নির্বাচন করে হেরে গেছেন। এবং ওনাদের সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, যিনি একসময় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, তিনিও কিন্তু শিবির জোটের প্রার্থী হওয়া সত্ত্বেও ফেনী এলাকায় তেমন কোনো আলোচনায় আসতে পারেননি, হেরে গেছেন। আমি আলোচিত কয়েকটা ঘটনা বললাম। এখন হানা ভোট নিয়ে একটা মাত্র প্রশ্ন, হানা ভোট নিয়ে আমি পরে ডিটেলে আলোচনা করব। আমি নিজে হানা ভোটের আসলে বিরোধী ছিলাম। আমার কাছে মনে হয়েছিল এই গণভোটটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে একটা মাত্র প্রসঙ্গ বলে আমি আজকে আলোচনা শেষ করব। সেই প্রসঙ্গটা হলো, গণভোটে জিতেছে। যে জিতবে এটা সবাই জানতো, জিতবে। কত ভোট পেয়েছে? গণভোটে ভোট পড়েছে 60.26%। আর এখানে ভোট পড়েছে, আমি এই সংখ্যার দিকে ধরি, 4,80,74,429টি এরা ভোট দিয়েছে। আর না ভোট দিয়েছে 2,65,65,627টি। একদম কম নয় কিন্তু। এই যে ভোট হলো, না ভোট হলো, প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি, এবি পার্টি, যতগুলি পার্টি আছে এই নির্বাচনে অংশ নিয়েছে, সবগুলি পার্টি কিন্তু ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছে। তাহলে এত আহ্বানের পরও 2,25,65,627টি না ভোট পড়ল কেন? এটার হিসাবটা কি? সবগুলি তো ভোট পড়ার কথা ছিল, সবাই তো ভোট দিতে বলেছিল। তাহলে এই ভোটগুলি কি এই দলগুলির ভোট নয়? এই ভোটগুলো কি অন্য কোনো দলের ভোট?
যে তারা বাধ্য হয়ে এই দলগুলোকে ভোট দিয়েছে নাকি? এই প্রশ্নটা থাকলো। আপনারা মনে মনে ভাবুন যে সবগুলি দল হা ভোট দিতে বলার পরেও এই অবাধ্য 2,25,00,000 ভোটার কারা? এরা কারা? আমিও পলিটিক্যাল পার্টিগুলিকে বলবো, যারা নির্বাচনে অংশ নিয়েছেন, যারা আপনাদের ভোট দিয়েছেন, তারা আপনাদের বাধ্য হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নাই। এরা আপনাদেরকে প্রশ্ন করবে, সবাই আপনাদের অনুগত থাকবে না। এরা আজকের এই ভিডিওটি করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ফলাফল, এটি মোটামুটি সেটেলড হয়ে গেছে। হা ভোট কত পড়েছে, না ভোট কত পড়েছে, বিএনপি সাকুল্যে কতটি সিট পেল, স্বতন্ত্র কতজন পেয়েছেন, আর জামায়াত ইসলামী কতজন তারা পেয়েছেন। তো সার্বিক ভোটের ফলাফল যাই হোক না কেন, ভোটের আগে জামাত নিয়ে মানুষের একটা মিথ তৈরি হয়েছিল, ভয়ঙ্কর একটি মিথ। আর সেই মিথটি ছিল জামাতের সঙ্গে দিল্লির একটা খুব ভালো যোগাযোগ হচ্ছে, দিল্লির কর্তা ব্যক্তিরা জামাতের আমিরের সঙ্গে এসে দেখা করেছেন, জামাতের আমিরও লন্ডনে গিয়ে দিল্লির কর্তা ব্যক্তির সঙ্গে দেখা করেছেন, ফলে জামাত যদি ক্ষমতায় আসে দিল্লি আপত্তি করবে না। দ্বিতীয় যে বিষয়টি ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছিল সেটি হলো আমেরিকা, তারা জামাতের ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে। জামাত ক্ষমতায় আসুক, ক্ষমতা পরিচালনা করুক, এটা আমেরিকা চাচ্ছে। অন্যদিকে ব্রিটিশ রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের যারা রাষ্ট্রদূত, তারাও জামাতের ক্ষমতা আরোহণ নিয়ে বেশ দৌড়ঝাঁপ করছিল। কখনো দিল্লি যাচ্ছিল, কখনো লন্ডন যাচ্ছিল, কখনো ব্রাসেল যাচ্ছিল। আর রাষ্ট্রদূতদের এই তৎপরতার সঙ্গে তাল মিলিয়ে দেশের যারা ব্যবসায়ী আমলা কামলা, তারা সবাই মগবাজারে জামাতের অফিসে ভিড় জামাচ্ছিল। অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান মূলত আমিরুল মুমিনিন হতে চলেছেন, মুসলমানদের নেতা হতে চলেছেন। তো এই যে অতিরিক্ত একটি ভাইব তোলা হয়েছিল, তার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়ুম, তিনিও তারেক রহমান সাহেবকে অসম্মান করে ভীষণ রকম বাজে বক্তব্য দিয়েছেন। অন্যদিকে জামাতের যারা সঙ্গী সাথী, এনসিপির নেতৃবৃন্দ, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি, তার চালচলন কথাবার্তা ছিল ভীষণ রকম বেপরোয়া। মির্জা আব্বাসকে ওঠার সময় এক জুবানি, বসার সময় আর এক জুবানি, এবং এই ভদ্রলোকের জীবন রীতিমতো তছনছ করে তিনি ছেড়েছেন। নির্বাচন যদি আর দিন 15 চলত, আব্বাসউদ্দিন সাহেবের রক্ত বমি হতো, মির্জা আব্বাস সাহেবের রক্ত বমি হতো, ডিসেন্ট্রি, অথবা সেই যে রক্ত আমাশ হয় সেটি হতো, অথবা তিনি গলায় দড়ি দিয়ে মরতেন। এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল। আর নাসিরউদ্দিন পাটোয়ারির মতো তরুণ যারা নেতৃত্ব, তারা মির্জা আব্বাসের মতো ঝানু, বিখ্যাত এবং সিজেন্ট যারা পলিটিশিয়ান, তাদেরকে ঠিক তখনই আঘাত করেন যখন তার পিছনের ভিত্তিটা থাকে খুবই শক্তিশালী। তো এই যারা লোকজন, নাসিরউদ্দিন পাটোয়ারি, জামাতের যারা লোকজন, তাদেরকে প্রমোট করছিল, বিশেষ করে প্যারিসের প্রবাসী ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, আর জামাতের আরেকজন আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত ইউটিউবার ইলিয়াস হুসাইন। তো তারা তাদেরকে নানাভাবে গত 17 মাস ধরে তাদেরকে যেভাবে প্রমোট করছিল, তাতে করে জামাতের যারা লোকজন, তারা মনে করেছিল যে এই দুজনের হাতে প্রচুর ক্ষমতা। আর সেই দুজনও, ইলিয়াস এবং পিনাকি, তারা দুজনে, যদিও তাদেরকে সবাই ইল্লু এবং পিঙ্কু হিসেবে ডাকেন, তো যেহেতু এই প্রথমবার আমি তাদের নাম উচ্চারণ করে ভিডিও করছি, তাই নামের বিকৃতি না করে আমি তাদেরকে ইলিয়াস এবং পিনাকি হিসেবেই সম্বোধন করছি। তো পিনাকি এবং ইলিয়াস, তাদের দুজনের যথেষ্ট আত্মবিশ্বাস জন্ম নিয়েছিল যে বাংলাদেশে তাদের কোটি কোটি ফলোয়ার আছেন, তারা বাংলাদেশে আসলে যে কোনো রাজনৈতিক পরিস্থিতি উল্টে যাবে, এবং তারা যদি বিএনপির বিপক্ষে যায়, বিএনপির রাজনীতি শেষ, জামাতের পক্ষে যদি তারা অবস্থান নেয়, তাহলে জামাতের রাজনীতি নতুন করে শুরু হবে। তো এরকম একটা ভাইব চলার কারণে ইন্টারনেটে এবং সোশ্যাল
প্ল্যাটফর্মে জামাত সম্পর্কে নানা রকম ওভার এস্টিমেট যেটিকে বলা হয় সেটি ছড়িয়ে পড়তে লাগলো এবং সবাই ধরে নিল জামাত ক্ষমতায় আসবে। প্রথমত জনপ্রিয়তা তাদের ব্যাপক হারে বেড়েছে, দ্বিতীয়ত তরুণ ভোটাররা যেহেতু এনসিপি তাদের সঙ্গে যুক্ত আছে সবাই জামাতকে ভোট দেবে, আর তৃতীয়ত যারা নারী ভোটার আছেন তারা দিবেন, আর ইসলামপন্থী যে সমস্ত মানুষ ধর্মকর্মে বিশ্বাসী সৎ মানুষের শাসন চায় এবং টাউট বাটপার বদমাশদেরকে পছন্দ করে না তারা জামাতকে ভোট দেবে। কাজেই জামাত ক্ষমতায় আসছে। কিন্তু শেষমেশ যখন রেজাল্ট আউট হলো, রেজাল্ট আউটের হওয়ার পরে দেখা গেল জামাত ভালো করেছে। অতীতের তাদের মানে যতগুলো ইলেকশনে তারা অংশগ্রহণ করেছে সব ইলেকশনে তারা যত প্রার্থী তাদের পাশ করেছিল সব প্রার্থীর যোগফল একত্র করলেও এইবার তারা যে বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এটা ইতিপূর্বে কখনো হয়নি। তো সেই দিক থেকে যদি আপনি ধরেন যে জামাত ক্ষমতায় যেতে পারছে না বা সরকার গঠন করতে পারছে না, এটি তাদের একদিকের পরাজয়। আর অন্যদিকে যদি আপনি চিন্তা করেন যে জামাত যে সংখ্যক আসন পেয়েছে সেই সংখ্যক আসন তারা জীবনে কোনোদিন পায়নি, সেই দিক থেকে এটি তাদের একটা বিজয়। এখন এই বিজয়ের যে আলটিমেট গোল কি? আলটিমেট গোল হলো তারা যদি এই বিজয়টিকে ধরে রাখতে পারেন এবং তার দ্বারা যে কারণে এই বিজয় লাভ করেছেন মূলত তাদের সততার জন্য, তাদের নম্রতার জন্য, তাদের ভদ্রতার জন্য, এবং অতীতে তারা অন্য রাজনৈতিক দলের মতো আকণ্ঠ ঘুষ এবং দুর্নীতিতে কখনো জড়াননি। এই সুনামটা যদি তারা অব্যাহত রাখতে পারেন এবং একই সঙ্গে তাদের যারা প্রতিপক্ষ বিএনপি, ইতিমধ্যে বিএনপি যে সকল দোষে দুষ্ট হয়েছে সেই সকল দোষ যদি বিএনপি করতে থাকে এবং এগুলো না করার কোনো কারণ নেই, সায়দাবাদের চাঁদাবাজি, গাবতলীর চাঁদাবাজি, তারপর মহাখালীর চাঁদাবাজি, কারণ বাজারের চাঁদাবাজি নিশ্চয়ই তারা আওয়ামী লীগের হাতে তুলে দেবে না, জামাতের হাতে তুলে দেবে না, অথবা ওখানে যে দৈনিক শত শত কোটি টাকা চাঁদা লেনদেন হয় সেই চাঁদার লোভ থেকে, লালসা থেকে নিজেদেরকে নিবৃত্ত করে ওই এলাকাকে চাঁদাবাজ মুক্ত তারা করবে, ইনক্লুডিং গুলিস্তান সহ। যদি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিব্রাইল ফেরেশতা পাঠিয়ে আলাদা হেদায়েত দান করেন, তাদের সিনা ফাঁক করে সেই সিনার মধ্যে থেকে যত দূষিত রক্ত বের করে নেয় সিনা সাক করে, তাহলে হয়তো সম্ভব। আদারওয়াইজ স্বয়ং তারেক রহমান সাহেব তো দূরের কথা, স্বয়ং বেগম জিয়া, তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবাই এসেও যদি এই বিএনপির নাম ব্যবহার করা দুর্বৃত্তদেরকে হাতে পায়ে ধরেন তবুও তারা এই কুকর্ম থেকে নিজেদেরকে নিবৃত্ত করবে না। এদের বিরুদ্ধে বিএনপিকে খুব রাষ্ট্রিক অ্যাকশনে যেতে হবে, এদেরকে ক্রসফায়ার দিতে হবে আবার আগের মতো, এদের বিরুদ্ধে অপারেশন ক্লিন হার্ট চালাতে হবে। আদারওয়াইজ গত 17 মাসে তারা যে কাজ করেছে এটি বিএনপি শাসন ক্ষমতা আসার পর যদি মাত্র 30 দিন 30 ডেজ চলে, জামাতের দ্বিতীয় বিপ্লব শুরু হয়ে যাবে। জামাতের যে মানে সফলতা এটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তো সেই দিক থেকে জামাত যেটা শুরু করলো 2026 সনের ফেব্রুয়ারি মাসে, তাদের এই সফলতা সবেমাত্র শুরু হয়ে গেল। এগুলো এক। 2 নম্বর হলো যে ইসলামিক দলগুলো গত সেই যে কয়েক মাস আগে তারা সরোয়ার্দিতে একটি অনুষ্ঠান করেছিল, সেখানে হেফাজত, তারপরে সেখানে গণ অধিকার পরিষদে নুরুল হক নুরু, এরপর চরমোনাই পীর সাহেব জামাত যেভাবে একত্রে একই মঞ্চে সমবেত হয়েছিল, যদি সেই ঐক্যটা ধরে রাখা যেত এক্ষেত্রে যতই ম্যাটিকুলাস ডিজাইন হোক না কেন জামাত একটা ভালো ফলাফল করতে পারত। কিসের ইশারায় কার ইশারায় মামুনুল হকরা চলে গেল, কিসের ইশারায় কার ইশারায় চরমোনাই পীর সাহেব চলে গেলেন, এই জিনিসগুলো, বা জুনায়েদ হাবিবি কেন বিএনপিতে গেলেন, এই জিনিসগুলো এখন চুলচেরা বিশ্লেষণ হবে। চুলচেরা বিশ্লেষণের সঙ্গে সঙ্গে ইসলামী যে দলগুলো জামাতের নেতৃত্বে আবার ঐক্যবদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং সকল ইসলামিক দলগুলো যদি পার্লামেন্টের বাইরে জামাতের নেতৃত্বে একত্র হয়, আর যেহেতু জামাত এখন পরীক্ষিত বিরোধী দল, প্রধান বিরোধী দল, পরীক্ষিত
তাদের যে নেতৃত্বের ক্ষমতা, এটি অন্য অন্য ইসলামিক দলগুলো এখন আর চ্যালেঞ্জ দিতে পারবে না। এখন কোনো অবস্থাতেই চরমোনাই পীর সাহেব বড় কথা বলতে পারবেন না। তো সেই অর্থে যদি জামাতের নেতৃত্ব মেনে নিয়ে একটা বৃহত্তর মোর্চা হয়ে পড়ে বিরোধী দলে, আর পেছন দিক থেকে যদি আওয়ামী লীগ বাতাস দেয়, তাহলে সরকারের জন্য রাষ্ট্র চালানো কঠিন বিষয় হয়ে পড়বে এবং জামাতের দাবিদারি করা ছাড়া মূলত তখন সরকারের আর কোনো ওয়ে থাকবে না। আর ইতিমধ্যে সরকার যদি বড় বড় কোনো প্রজেক্টে ফেল করে, ভারতের সঙ্গে যদি তারা কোনো নেগোসিয়েশন করার চেষ্টা করে, কিংবা তারেক রহমান সাহেব যদি দিল্লি ভ্রমণে যান, নরেন্দ্র মোদীর লোকজন যদি বাংলাদেশে ঘন ঘন আসেন, তাহলে ওই যে সাদিক কায়েম যেভাবে গালি দিয়েছিল নির্বাচনের আগে তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে, ওই একই গালি আবার তিনি দিবেন। তাদের ভয় কেটে গেছে। তারা এখন যারা আছেন জামাত এবং অন্যান্য এনসিপির যারা লোকজন, তারা ইনুস সাহেবকে গালি দিয়েছেন, শেখ হাসিনাকে গালি দিয়েছেন, তারেক রহমান সাহেবকে 1, 2, 3, 4, তারপরে তারেক রহমানের ঢ্যাস মার, তীরের সেলায় কাউয়া, তারেক আমার ঢ্যাস, এই কথাগুলো তারা বলতে বলতে মাছ ভাত হয়ে গেছে। ফলে তারেক রহমান সাহেব ক্ষমতায় গেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, দে ডোন্ট কেয়ার। তারা ক্যান্টনমেন্ট ভেঙে দিতে চেয়েছে, তারা সেই সেনাপ্রধানকে নিয়ে আজে বাজে কথাবার্তা বলেছে। তো তারই প্রেক্ষিতে তাদের কোনো ক্ষমতা ছিল না। তখন যদি তাদের এই সাহস হয়, আর এক্ষেত্রে যদি সংসদে তাদের 70টির মতো প্রায় আসন থাকে, উচ্চকক্ষে তাদের সিট থাকে, এরপর নারী আসনে, সংরক্ষিত আসনে তাদের প্রতিনিধিত্ব থাকে, তাহলে সেক্ষেত্রে জামাত এনসিপির যারা নেতৃবৃন্দ গত 17 মাসে যে সকল বড় বড় কথা বলেছে, সেই বড় বড় কথাগুলো সুপারলেটিভ ডিগ্রি হয়ে বিএনপির বিরুদ্ধে এটি প্রয়োগ হবে। আর প্রয়োগ হওয়ার ফলে কি হচ্ছে, জামাত ডে বাই ডে তারা শক্তিশালী হবে, ক্ষমতা সম্পন্ন হবে। ফলে যে জামাতকে এখন পরাজিত মনে করা হচ্ছে, যে জামাতকে এখন যাকে বলা হয় বিরোধী দল মনে করা হচ্ছে, সেই জামাত যে গণেশ উল্টে দিতে পারবে না তা কিন্তু বলা যাচ্ছে না। সেই ক্ষেত্রে এই যে নির্বাচনের যে ফলাফলটা হলো, আমি মনে করি যে নতুন বন্দোবস্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। আমরা যারা রাজনীতির বিশ্লেষক ছিলাম এবং আমাদের যাদের একেবারে খুব সাধারণ জ্ঞান, যেমন আইনশৃঙ্খলা, তারপর পুলিশের মনোবল, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অতীত কর্মকাণ্ড, বিএনপির দুর্বল সাংগঠনিক ব্যবস্থা, মানুষের মধ্যে অভাব, অভিযোগ, অধৈর্যতা ইত্যাদি বিভিন্ন বিষয়ের সঙ্গে সঙ্গে ইসলামপন্থী গ্রুপের উত্থান, পাকিস্তানের উপস্থিতি, আমেরিকার যে ডিপ স্টেট পলিসি, এই বিষয়গুলো যখন আমরা চিন্তা ভাবনা করতাম, তখন আমাদের প্রায় সবার কাছে মনে হতো যে একটি শান্তিপূর্ণ নির্বাচন অসম্ভব একটি বিষয়। 2 নম্বর হলো যে এই নির্বাচনে বিশৃঙ্খলা হতে পারে এবং এই নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো হবে না। 3 নম্বর হলো যে আওয়ামী লীগ এখানে কী ধরনের আচরণ করে তার উপরে অনেক কিছু নির্ভর করে। তো এই কথাগুলো আমরা বলতাম, অনেকেই বলতাম, আমিও বলতাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি আবার অন্য কথাগুলো বলতাম, যে কথাগুলো ছিল যে নির্বাচনে মিরাকেল কিছু ঘটে যেতে পারে। আমাদের দেশে প্রায় মিরাকেল কিছু ঘটে। 2 নম্বর হলো যে আমি আরেকটা বিষয় বলতাম, যে দেশের মানুষের যে মন মানসিকতা, শেখ হাসিনা গত 15টি বছর ধরে বিভিন্ন মানুষকে প্যাদানি দিয়ে পিটিয়ে পুটিয়ে যেভাবে তাদেরকে ভিতর সন্তুষ্ট করে তুলেছে, ফলে এই শরীর নিয়ে, মন নিয়ে, ব্যাকবোন নিয়ে ঝগড়াঝাটি করা, গণ্ডগোল করা, কারোর সঙ্গে হ্যাচিংয়ে যাওয়া, এটি প্রায় অসম্ভব বিষয়। 3 নম্বর হলো যে তরুণ ভোটার যারা জেএনজি, যারা ভোট দেয়নি, এবং নারী ভোটার যারা আছে, তারা ভোট কেন্দ্রে যদি উপস্থিত হন তাহলে সেই ভোটের সমস্ত ফলাফলগুলো উল্টে যাবে। এর কারণ হলো যে আমাদের তরুণ জেনারেশন, যাদের বয়স 30 বছরের নিচে, আমি গত 15 দিন যাবতীয় প্রায় টক শোতে বলছি যে এদেরকে আমরা রিড করতে পারছি না। আমরা যে কথাগুলো বলছি সেগুলো হলো আমাদের দেশে যে ট্র্যাডিশনাল নির্বাচন রয়েছে এবং নির্বাচনের সময় যে পরিবেশ পরিস্থিতি হয় এবং ঐতিহ্যগতভাবে আমাদের দেশের মানুষ যে ধরনের অ্যাক্ট করে, রিয়্যাক্ট করে, আমরা শুধুমাত্র সেই বিষয়গুলো নিয়ে বলেছি যে নির্বাচনে ভোটার উপস্থিতি কম হবে। কিন্তু প্রায় 4.5 কোটি তরুণ ভোটার বা সম সংখ্যক নারী ভোটার,
তারা এই সময়টিতে কি করবেন, অথবা যারা বিক্ষুব্ধ মানুষ গত 15টি বছর ধরে তারা ভোট দিতে পারেননি, কোনো ভোট দিতে পারেননি, তাদের অবস্থা কী হবে এবং ভোটের দিন তারা কি চিন্তা করেন, এই দিনটি না আসা পর্যন্ত আমরা কেউ কিছু বলতে পারিনি। কিন্তু ইন জেনারেল যদি আমরা স্বাভাবিক কার্যকারণ ধরি, তাহলে সেই কার্যকারণ অনুযায়ী ভোট ভালো হওয়ার সম্ভাবনা খুবই অল্প। কিন্তু বাস্তবে দেখা গেল যে ভোটের দিন অদ্ভুত রসায়ন হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং প্রতিযোগিতা হয়েছে। জামাতকে আমরা যতটা দুর্বল মনে করেছিলাম, জামাত আসলে ততটা দুর্বল ছিল না, অথবা জামাতকে আমরা যতটা শক্তিশালী মনে করেছিলাম, জামাত আসলে ততটা শক্তিশালী ছিল না। অথবা বিএনপিকে আমরা মনে করেছিলাম তারা যেভাবে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বা নিজেদের বিজয়ের ব্যাপারে তারা একেবারে শতভাগ নিশ্চিত হয়ে তারা যেভাবে হেলে হাঁটছে, এই কথা আমরা যারা মনে করেছিলাম, কিন্তু বাস্তবে দেখা গেল যে প্রায় সব বিএনপি প্রার্থী দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করেছেন এবং তাদের সবারই একেবারে চেহারা সুরত নষ্ট হয়ে গেছে ক্রমাগত একেবারে বিনিদ্র রজনীর কারণে। এখন এই যে একটা সুন্দর নির্বাচন হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য একটা পন্থা করে দিলেন। এই নির্বাচনটা যদি সঠিক সময় না হতো, দেশে আরও অনেক মন্দ কিছু হতে পারত, মানুষ অধৈর্য হয়ে যেতে পারত। আর এই গণতন্ত্রের পথে আমরা যে হাঁটা শুরু করলাম, এর ফলে আমাদের যারা আমরা কথা বলছি, যারা আমরা বিচারালয়ে ঘুরছি বিচারের জন্য, যারা দেশের উন্নয়নের কথা চিন্তা ভাবনা করছি, তাদের জন্য কাজ করার যে সুযোগ সুবিধা অবারিত হয়ে পড়বে। ধরুন এই যে জাতীয় সংসদ নির্বাচন হলো, এখন সরকারের প্রতিটি কর্মকাণ্ড 300টি ভাগে বিভক্ত হয়ে যেয়ে পড়বে, গত 17 মাসে সেটি ছিল না। দ্বিতীয়ত আওয়ামী লীগের আমির নির্বাচনের সময় এমপিদের আসলে ক্ষমতা ছিল না বললেই চলে। এখানে থানার ওসি যা বলতেন, টিউনো যা বলতেন, একজন এমপি সাহেবকে আসলে সেই কথাই শুনতে হতো। অনেক সময় ওসি বা টিউনো, এমনকি থানার সাব ইন্সপেক্টর আওয়ামী লীগের এমপিদেরকে ঠাট্টা করে বলতো যে আরে রাখেন আপনার যে সমস্ত এমপিগিরি, আমরা সিল পিটিয়ে আপনাদেরকে বানিয়েছি, বেশি কথা বলবেন না। এই ধরনের কথাবার্তা তারা বলতেন এবং টিটকারি করতেন। ফলে আওয়ামী লীগের যে সকল সংসদ সদস্য তারা ওই পার্লামেন্টে ছিলেন, শেখ হাসিনার চারিপাশে ঘুর করতেন, আর তাদের একটা ওই এমপি কার্ড ছিল, এই পর্যন্তই তাদের তৃপ্তি ছিল। কিন্তু সত্যিকার অর্থে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেশ গঠনে, জাতি গঠনে, ওটা তারা করতে পারেনি, বিশেষ করে 14, 18 এবং 24 এই 3টি নির্বাচনে। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবারে জামাতের যে প্রায় 80 জন সংসদ সদস্য রয়েছেন, তারা সবাই শিক্ষিত, সবাই ডেডিকেটেড এবং সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে। ফলে তারা পার্লামেন্ট কাঁপাবেন। এবং আশ্চর্য ব্যাপার হলো এর বাইরে এনসিপি থেকে যারা আসছেন, এই বিপ্লবীদের মধ্যে যেমন হাসনাত আবদুল্লাহ আসছে, আক্তার আসছেন, তো অন্যান্য যারা আসছেন তারা কিন্তু কথা বলবেন, যথেষ্ট কথা বলবেন পার্লামেন্টে। আর অন্যদিকে বিএনপির যে সকল নেতাকর্মী, বেশিরভাগ অলমোস্ট সবাই গত 17টি বছরে রাজপথে তারা বারবার পরীক্ষা দিয়েছে। তাদের বাগ্মিতা, তাদের সাহস, তাদের শক্তি এত বেশি যে আমাদের যে ব্যুরোক্রেসি, সংসদ সদস্যদের উপর মাতুব্বরি করবেন বা তুচ্ছতাচ্ছিল্য করবেন ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব, এই সাহসই হবে না। ফলে কি হলো, সরকারি কর্মকাণ্ডে কিন্তু গতি আসবে, জবাবদিহিতা বাড়বে এবং দেশের এই মুহূর্তে যে চলমান সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো থাকবে না যদি পলিসি লেভেলে, অর্থাৎ মন্ত্রিপরিষদ, পরিকল্পনা কমিশন, পরিকল্পনা মন্ত্রণালয় যেটা, তারা যদি খুব ভালো সিদ্ধান্ত নিতে পারেন, একনেকের বৈঠকগুলোতে যদি সঠিক সিদ্ধান্ত নেয়, সংসদীয় কমিটিগুলো যদি ভালো মতো অ্যাক্ট করে, তাহলে আমাদের এই মুহূর্তে যে স্থবিরতা আছে, বিভিন্ন ক্ষেত্রে যে স্থবিরতা আছে, সেই স্থবিরতাগুলো চলে যাবে। ফলে এটা ইতিবাচক। এখন এই যে বক্তব্য হলো যে বিএনপির এত ভূমিধস বিজয় হলো কেন এবং কিভাবে, আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দেশের যারা মানুষ, তারা দক্ষিণপন্থীদের যে উত্থান, এটি নিয়ে আতঙ্কগ্রস্ত ছিল। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর উত্থান সম্পর্কে তারা বেশ, যাকে বলা হয়, সন্দিহান ছিল, আতঙ্কগ্রস্ত ছিল, দ্বিধাগ্রস্ত ছিল। ফলে আপনি দেখবেন যে যে সকল উগ্র
কথাবার্তা বলেন যে সমস্ত লোকজন, জোরে জোরে কথা বলেন এবং অনেকটা জঙ্গি জঙ্গি ভাব, তারা পুরো দেশকে যারা তালেবান বানিয়ে ফেলবেন, এরকম একটি লোকও কিন্তু এবার নির্বাচিত হয়নি। মোরালে সবাই কিন্তু গোহারা হেরেছেন। আর জামাতের যে সমস্ত লোক নির্বাচিত হয়েছেন, মোরালে তারা সবাই পলিটিক্যাল, লিবারেল এবং নম্র ভদ্র প্রকৃতির মানুষ। দ্বিতীয়ত হলো যেখানে একেবারে শেষ মুহূর্তে নারী নীতি নিয়ে বা নারীদেরকে নিয়ে যে সকল কথাবার্তা জামাতের পক্ষ থেকে বলা হয়েছে বা প্রচার করা হয়েছে, সেইগুলো নারীদের মধ্যে ভীষণভাবে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে এবং যারা নারী সমাজ আছেন আমাদের, ডমিনেট করেন বিভিন্ন বিষয়, তো তারা এই নির্বাচনে কিন্তু ডমিনেট করেছে। এবং নির্বাচনের পরে অনেক মহিলাকে দেখলাম যারা খুব আধুনিক জীবনযাপন করেন, কর্মজীবী মহিলা, বড় বড় অফিস চালান, এনজিও চালান, টেলিভিশন চালান, মিডিয়া চালান। তো যাদের সঙ্গে কথা হলো তারা সবাই বলার চেষ্টা করলেন যে আমরা ঈদের আনন্দ উপভোগ করছি, আরও কয়েকদিন আমরা এই আনন্দ উৎসব করবো, জামাত যে আসেনি এই জন্য আমরা খুব খুশি। তো বোঝার চেষ্টা করুন যে নারীদেরকে নিয়ে যে সকল কথাবার্তা আসলে বলা হয়েছে, যেগুলো জামাত আসলে প্রিভিলেজ দেয়নি, সেগুলো আলটিমেটলি বিএনপির পক্ষে চলে গেছে। এবং সর্বশেষ এখানে যেটা মনে হচ্ছে যে এখানে আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা ব্যাপক হারে বিএনপিকে ভোট দিয়েছে। তারা জামাতের তুলনায় বিএনপিকে নিরাপদ মনে করেছে। যদিও জামাত প্রচার করেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, মোকদ্দমা আছে, সব বিএনপি করেছে। আবার বিএনপি যে মামলাগুলো করেছে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে জামাত, কিন্তু নির্বাচনের মাঠে সেটা কাজে আসেনি। নির্বাচনে মূলত শক্তিশালী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা বিএনপিকে মনে করেছে এবং তাদেরকে তারা ভোট দিয়েছে, এমনকি বিদ্রোহী প্রার্থীদেরকে ভোট দেয়নি। ফলে অনেকগুলো কারণ বিএনপির এই যে বিজয়, এই বিজয়কে নিশ্চিত করেছে। আর এই বিজয়ের এবং নির্বাচনের ফলে আশা করি নতুন একটি রাজনীতির ধারা সূচিত হবে, নতুন একটা গণতান্ত্রিক ধারা সূচিত হবে। এবং অতীতে যারা ফ্যাসিজম করেছেন, অতীতে যারা স্বৈরাচারী আচরণ করেছেন, অতীতে যারা দুর্নীতি করেছেন, বর্তমান সরকার যদি সফল হয়, বিএনপি সরকার যদি ভালো কাজ করে, সেক্ষেত্রে অতীতের যারা আছেন তারা লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন এবং বর্তমান সরকার হয়তো বহুদিন ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু যদি এই সরকার ঠিক সব ক্ষেত্রে দুর্বলতা দেখানোর চেষ্টা করে, জাস্টিস সত্তারের মতো, কিংবা তারা যদি প্রতিহিংসা দেখায় আওয়ামী লীগের মতো, অথবা তারা যদি উগ্রতা দেখায় তালেবানদের মতো, সেক্ষেত্রে সরকারের যে স্থায়িত্ব এত কম হবে যেটি আপনি আমি কল্পনাও করতে পারছি না। যে জিনিস যত সহজে আসে সেই জিনিস তত সহজে চলে যায়। এই যে শেখ হাসিনার পতনটি আকস্মিকভাবে হয়েছে, আবার এই যে নির্বাচনটি সেটি অনেকটা আকস্মিকভাবে। এর কারণ হলো আমরা 10 মুখে সবাই প্রচার করেছি যে না, ডক্টর মোহাম্মদ ইউনূস যাবেন না, নির্বাচন তিনি দেবেন না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে বারবার বলেছেন যে আমি নির্বাচন দেব, বা তার লোকজন বলেছেন নির্বাচন দেব, আমরা বিশ্বাস করিনি। আমরা বরং তার অন্য কথাগুলো, তিনি যে বলেছেন যে তাকে অনেকে বলেন 5 বছর থেকে যান স্যার, 50 বছর থাকেন, ওই কথাগুলোকে আমরা কগনিজেন্সে নিয়েছি। এবং তিনি গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে থাকার জন্য তার যে চেষ্টা তদবির ছিল, সেটাকে আমরা কগনিজেন্সে নিয়ে আমরা যে কথাবার্তা বলেছি, সেই কথার প্রেক্ষিতে যখন অলনে ছাড়েন, তারেক রহমান সাহেব এলেন, হাদি মারা গেল বা হাদিকে মেরে ফেলা হলো, তারেক রহমান সাহেব এলেন, বেগম জিয়া ইন্তেকাল করলেন, তারপর যেভাবে নির্বাচন হলো, এটাকে মনে হবে যে প্রকৃতি একটার পর একটা ঝড়ো হাওয়ার মতো ঘটিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশে। ফলে যারা পেয়েছেন তারা যদি এটাকে খুব আকস্মিক কোনো কিছু মনে করেন তাহলে ভুল করবেন। এটা আল্লাহর দেয়া অত্যন্ত সম্মানিত নিয়ামত। সেই নিয়ামতটি তাদেরকে, যাকে বলা হয়, সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে, ব্যবহার করতে হবে। আর সরকার চালানোর জন্য সমস্ত রাগ বিরাগের ঊর্ধ্বে উঠতে হবে। যোগ্যতম লোকদেরকে প্রয়োজনে বিদেশ থেকে ভাড়া করে আনতে হবে, প্রয়োজনে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে। এমনকি ওই যে মন্ত্রী পরিষদের যারা মন্ত্রী হবেন, সবাইকে যে এমপি থেকে মন্ত্রী দিতে হবে, নট লাইক দ্যাট। এখন তাদের যেহেতু একটা ব্রুট মেজরিটি আছে, ফলে তারা যারা যোগ্যতম ব্যক্তি মন্ত্রণালয় চালাতে পারবে, এই ধরনের লোকদেরকে বেশি বেশি মন্ত্রণালয় চালানোর সুযোগ দিয়ে এমপিদেরকে অন্য কাজে ব্যবহার করার দিলে এই যে দেশের যে সমস্যা খুব দ্রুত তারা সমাধান করতে পারবে বলে আমি মনে করছি। নতুন সরকারের জন্য শুভ আশিস, শুভকামনা। দেশের মানুষ সুখে থাকুক,
শান্তিতে থাকুক এবং যারা অন্যায় করেছে তারা অনুতপ্ত হোক, তারা পুনর্বাসিত হোক এবং তারা আমাদের দেশের নাগরিক। তাদেরকে, যারা ভালো আছেন তাদের মধ্যে, তাদেরকে যেন আমরা দেশের প্রয়োজনে এবং জেনারেল ওয়াকারের এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের সেই মিশন কি সফল হয়েছে নাকি ব্যর্থ, আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। বাংলাদেশে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি তখন অনেকেই আমরা বলতাম যে আমরা অঙ্কে কাঁচা। আমি নিজেও আমার এই অঙ্কের মার্কসটা সবসময় অন্য অন্য সাবজেক্টের চেয়ে তুলনামূলকভাবে কম থাকতো। আমার এক টিচার ছিলেন প্রফেসর সৈয়দ মোদাস্সের আলী, তিনি সবসময় বলতেন যে অঙ্কে ভালো হতে হবে। আমরা যারা মেডিকেলে ব্যাকগ্রাউন্ডে তাদের অনেকেরই ধারণা ছিল যে মেডিকেলে বোধহয় অঙ্ক লাগে না, কিন্তু পরবর্তীতে আমি যখন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করলাম বা পিএইচডি করতে আসলাম, কপাল কাকে বলে যে আমাকে এই পরিসংখ্যানের উপরেই নির্ভর করতে হলো। যে অঙ্ককে সারা জীবন ভয় পেয়েছি সেই অঙ্ককেই এখন আমার সকাল বিকাল চর্চা করতে হয়, বা আমার কাজের মেইন অংশটাই হচ্ছে পরিসংখ্যান। জার্মান একজন গণিতবিদ, ওনার নাম হলো কার্ল ফ্রেডেরিক গস, উনি বলেছিলেন যে ম্যাথমেটিক্স ইজ দ্য কুইন অফ অল সায়েন্সেস। আপনি যদি অঙ্কের মজাটা বুঝে যান, অঙ্কের উপরে যদি আপনার দখল থাকে, যেমন এখন আমি পরিসংখ্যান নিয়ে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি অনায়াসে আমার প্রয়োজনীয় স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস গুলো করে ফেলতে পারি এবং এটা এত এক্সাইটিং একটা বিষয়। কিন্তু সমস্যা হলো যে আপনি যদি গণিত বা স্ট্যাটিস্টিক্স এগুলো যদি হ্যান্ডেল না করতে পারেন, হ্যাঁ, একটা প্রবাদ আছে যে মিথ্যা 3 রকমের: লাই, ড্যাম লাই অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। সো পরিসংখ্যানের অপব্যবহার যেমন করা যায়, আবার সাফিসিয়েন্ট নলেজ না থাকলে সেটা হ্যান্ডেল করতে যেমন আটকা পড়ে যেতে হয়। যেমন আমাদের নির্বাচন কমিশন আটকা পড়েছে। নির্বাচনের দিন, নির্বাচন শেষে পরের দিন ভোর 4:40 তারা তাদের ওয়েবসাইটে জানালো যে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে 98,64,421, না ভোট পড়েছে 53,16,000 সামথিং। অথচ আজকে আমরা পত্রিকায় দেখছি তারা বলছে যে গণভোটে 60.26% ভোট পড়েছে, যার মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429টি। দেখেন, নিজেদের স্ট্যাটিস্টিক্স বারবার চেঞ্জ করতেছে। সকাল 10টায় বলতেছে এত শতাংশ ভোট, 11টায় বলতেছে, 12টায় ওটা জাম্প করে 3-4 গুণ বেড়ে গেছে 1 ঘন্টায়। মানে এই যে অঙ্ক নিয়ে খেলতে যাওয়া এবং তারা যে সংখ্যা বানাচ্ছে, এই বানাতে গিয়েই তারা বারবার ফাঁদে পড়তেছে, মিলতেছে না। 2 আর 2 যে 4 হয়, কিন্তু কখনো সেটা 3.5 হচ্ছে, কখনো 4.5 হচ্ছে। মানে একটা জিনিস আপনি বানাচ্ছেন এবং সেই বানাতে গিয়ে আপনি লেজে গবরে করে ফেলছেন। বিএনপির পক্ষ থেকে তাই নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এক্সাক্ট ফিগারগুলো আমাদের জানাও, তোমরা এক এক সময় এক এক কথা বলছো। এখন নির্বাচন কমিশন বাটে কেন পড়বে না? এই নির্বাচনে ভোট পড়েছে 14%, 14 পয়েন্ট সামথিং ভোট পড়েছে এই নির্বাচনে, একদম অরিজিনাল নাম্বার। সেইটাকে এখন সে দেখাচ্ছে যে 59% ভোট পড়েছে। এখন গণভোট একরকম, আবার সংসদীয় আসনের ভোট একরকম পড়েছে, সবকিছু সেটাও আবার মিলছিল না। তো এখন তারা এই এক একটা নাম্বার দিচ্ছে, তখন বলছে হ্যাঁ এ করছো কি, ভুল হয়েছে, তখন আবার ওইটারে ঠিক করতেছে, সংশোধিত 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 করতে যা তাদের থোলের বিড়াল ফাঁস হয়ে গেছে। এদিকে জামাত এবং ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকার, এই ত্রয়ীর সম্পর্কটা আপনারা জানেন। জেনারেল ওয়াকার এবং ডক্টর ইউনূস সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে জামাতকে ক্ষমতায় আনতে। তারা অনেকদিন ধরেই চেষ্টা করছে। ট্রেসি অ্যান্ড জ্যাকবসন যখন আমেরিকান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ছিলেন, চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন, তিনিও চেষ্টা করেছেন জামাতকে কিভাবে ক্ষমতায় আনা যায়। কিন্তু
ব্রিটিশ রাষ্ট্রদূত বাংলাদেশে সারা কুক যখন দিল্লিতে যে ব্যর্থ হয়ে ফিরে এলেন, তিনি দিল্লির মোদী সরকারের কারোর সাথে যখন দেখা করতে পারলেন না, জামাতের পক্ষে ওকালতি করতে গিয়েছিলেন, তিনি ফিরে আসার পর থেকেই কিন্তু ইনুস ওয়াকার শিবিরে একটা আতঙ্ক শুরু হয়ে যায় এবং তারা তখন বুঝতে পারে যে জামাতকে ক্ষমতায় নাও আনতে পারে। তো ওয়াকার যেটা করেছে, ওয়াকার ডুয়েল রোল প্লে করেছে, তারেক রহমানের সাথেও সে মেনটেন করেছে, আবার তার জামাত তো তার বুকের ভেতরে। তো তাদের এই যে মিশন জামাতকে ক্ষমতায় আনার, সেটা কমপ্লিটলি ফেইল্ড। এবং আর্মির মধ্যে, সিনিয়র আর্মি অফিসারদের মধ্যে একটা ফিলিংস কাজ করেছে যে যে কোনো অবস্থায় হোক তারা জামাতকে ক্ষমতায় আসতে দেবে না। এবং তারা শেষ দিকে ডিজিএফ এর সহায়তায় তারা কিন্তু সারা দেশে কিছু কাজ করেছে এবং সেটা ওয়াকারকে বাইপাস করেই। আপনারা খেয়াল করবেন, তারা কিছু সিদ্ধান্ত নিয়েছিল যে জামাত, তারা জানতো যে জামাত টাকা ছড়াবে, আগের রাতে ম্যানিপুলেট করবে, ব্যালট পেপার এক্সট্রা নিচে সেগুলো সিল মারবে, প্রিজাইডিং অফিসারদের কেনা বেচা চলবে। তো আর্মিকে কিন্তু স্পষ্ট বলা ছিল জামাত ফিল্ড লেভেলে যে আকামগুলো করবে প্রত্যেকটা ধরার। এবং আপনারা খেয়াল করে দেখেন, নির্বাচনের 1-2 দিন আগে থেকে বিএনপির ক্যান্ডিডেট বা লোক যদি ধরা পড়ে 2 জন, জামাতের ধরা পড়ছে 8 জন। এইভাবে মোস্টলি জামাতকে টার্গেট করে তারা সারা বাংলাদেশে, যেমন সৈয়দপুরে ধরা পড়লো ঠাকুরগাঁয়ের জামাতের আমির। তো এরকম করে দেখবেন যে জামাতের সংশ্লিষ্ট লোকজনকে আর্মি বেশি অ্যারেস্ট করেছে। ইট ওয়াজ প্রি প্ল্যান্ড, একটা স্পেশাল ইন্টেনশন নিয়ে। যদিও আর্মির খুব ক্ষুদ্র একটা অংশ, যেমন বারবার বলেছি রংপুর এবং যশোরের জিওসি, তারা জামাতের জন্য কাজ করেছে এবং রংপুরের রেজাল্ট দেখলে আপনি বুঝতে পারবেন এটা কতখানি ইম্প্যাক্ট ফেলেছে। যাই হোক, আর্মির এই সিনিয়র গ্রুপটা তারা জামাতকে ক্ষমতায় আসতে দেয়নি। এখন ইনুস তো পড়ছে বাটে। ইনুস একটা জিনিস চেয়েছে, সেটা হয়নি। এবং সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে ইনুসের আর পরিস্থিতির উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, সে ব্যর্থ। আজকে বাংলাদেশ থেকে 4 জন এক্সিস্টিং সচিব বিদেশ সফরে গেছে। বাংলাদেশ বিমানের সকালের ফ্লাইট সাধারণত 8টার দিকে সিঙ্গাপুরে যায়। আগামীকাল 14ই ফেব্রুয়ারি এবং পরের দিন 15ই ফেব্রুয়ারি 2 দিন বাংলাদেশ বিমান 2টা স্পেশাল ফ্লাইট সিঙ্গাপুরে চালু করেছে দুপুর 12টার দিকে। এই 2টা ফ্লাইটের আবার অধিকাংশ টিকিটই 2 দিন আগে সোল্ড আউট ছিল প্রায়। আমাকে একজন ট্রাভেল এজেন্সির মালিক ফোন করে জানিয়েছিলেন হঠাৎ করে এই 2টা এক্সট্রা বিমান কেন সিঙ্গাপুরে দেওয়া হলো। বেশ কিছু উপদেষ্টার পরিবার কিন্তু দেশে নাই। বিএনপি বলছে 15 তারিখের মধ্যে তারা সরকার গঠন করবে। জুলাই সনদ, 180 দিন, ডক্টর আলী রিয়াজের সেই যে ফর্মুলা, তারা গণপরিষদ হিসেবে কাজ করবে, সংবিধান সংশোধন করবে, এই সব কিছুই এখন হুমকির মুখে। বরং হ্যাঁ ভোট না ভোট নিয়ে বিএনপি নিজেরাই প্রশ্ন তুলছে এবং নির্বাচন কমিশনের কাছে এক্সাক্ট ফিগার নাম্বার তারা চেয়েছে। তো এই অবস্থায় আরো রাজনীতির অনেক অনেক কিছু হবে। বিএনপি একটা নজিরবিহীন বিজয় পেয়েছে, যে নির্বাচনে মোর দেন 80% ভোটার্স ভোট দেয়নি, 14% ভোটার ভোট দিয়েছে। তো এই নির্বাচনের গ্রহণযোগ্যতার সংকট থাকবে। তারপরেও তারেক রহমান, তাকে ভারতের প্রধানমন্ত্রী মোদি অভিনন্দন জানিয়েছেন। যে কথাটি বাজারে চালু আছে যে ভারতের ক্লিয়ারেন্স নিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে। আজীবন ভারত বিরোধী রাজনীতি করা বিএনপি এবং তার নেতা তারেক রহমান আগামীতে ভারতের সাথে কিভাবে রাজনীতি করবে, ভারতের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং কি, ডক্টর ইনুসের ফেট কি হবে, এই সব বিষয়গুলো আমাদের একটু অপেক্ষা করতে হবে। তবে এই মুহূর্তে